দেখো, পরীক্ষাতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে মিনিমাম 3টা প্রশ্ন আসবে। ঠিক আছে, মিনিমাম বলতেছি কারণ 4টা আসে, 3টা প্রশ্ন পাবাই। আর যারা ভবিষ্যতে হায়ার এডুকেশনের ইচ্ছা আছে, পড়াশোনা করার ইচ্ছা আছে বিভিন্ন জায়গায়, ভার্সিটি বলো, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং যেখানে বলো, সেখানেও এখান থেকে প্রশ্ন আসবে মাস্ট। মেডিকেলেও প্রশ্ন আসে। ভয়েস ট্রান্সফরমেশনেরই একটা অংশ আমরা আলাদা করে পড়বো। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডগুলোকে পড়ে নিব, তারপরে ভয়েস স্টার্ট করব, তারপর ডিগ্রিটা পড়াবো। ভয়েস আর ডিগ্রি দুটো অনেক সোজা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডও সোজা, কঠিন কোনোটাই না, একটু সময় লাগবে শেষ করতেই, নিয়ম একটু বেশি। আচ্ছা, একটা সেন্টেন্স কখন সিম্পল হয়, কমপ্লেক্স হয় বা কম্পাউন্ড হয়, কে বলতে পারবা? এই নামগুলো দেওয়ার কারণ কি? কেন একটা সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্স বলছি? সিম্পল সেন্টেন্স একটি বলার কারণ ভার্ব হচ্ছে আর একটা সাবজেক্ট থাকলে সিম্পল সেন্টেন্স হয়। হুম, আর কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত থাকে। হুম, আর কম্পাউন্ডে অ্যান্ড, বাট, অর এগুলো দিয়ে আচ্ছা, যুক্ত থাকে। একটা সাবজেক্ট থাকবে আর একটা ভার্ব থাকবে। ওকে, ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব একাধিক থাকতে পারে, ব্যাপার না, বাট ফাইনাইট ভার্ব একটা থাকবে। আর যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলতেছি, কমপ্লেক্স সেন্টেন্সে 2টা সাবজেক্ট আর 2টা ভার্ব থাকবে। আর এই জায়গায় যে কথাটা বললা, ঠিক আছে, যে রিলেটিভ প্রোনাউন একটা জাস্ট লিঙ্কার, কোনো না কোনো কিছু দিয়ে সংযুক্ত থাকবে, সেটা রিলেটিভ প্রোনাউন হইতে পারে বা অন্য কিছু হইতে পারে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে 2টা বাক্য একটার উপর আরেকটা কি হয়, নির্ভরশীল নির্ভরশীল হয়। হয়। আর একটা সেন্টেন্স আছে, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সেই কম্পাউন্ড সেন্টেন্সে 2টা সাবজেক্ট 2টা ভার্ব, ঠিক আছে, এখানে সাবজেক্ট 2টা বা 2টা ভার্ব, ঠিক আছে, বাট এইটা কেউ কারোর উপর নির্ভরশীল না, 2টাই স্বাধীন। 2টা অংশে কেমন হয়, স্বাধীন হয়। স্বাধীন হয়। হুম, তার মানে নির্ভরশীল না। এখন এইটা হচ্ছে আমাদের ইন জেনারেল সেন্সে আমরা ছোটবেলা থেকে শিখে আসি, কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স একটু অন্যরকম ভাবে শেখাবো আমি। তো তার আগে তোমাদেরকে একটু বলবো, তোমরা ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে আইডিয়া রাখো কিনা। কে বলতে পারবা ফ্রেজ কি জিনিস, ক্লজ কি জিনিস, বা এর এর সেন্টেন্সের সাথে ফ্রেজ আর ক্লজের সম্পর্ক বা পার্থক্য কোথায়? আমি ক্লজ সম্পর্কে কিছু কথা বলছিলাম এর আগে। ক্লজ হচ্ছে বাক্যাংশ, অর্থাৎ হ্যাঁ হ্যাঁ, ক্লজ হচ্ছে বাক্যাংশ, ভেরি গুড। তারপর একটা বাক্যে যতগুলো অংশ থাকে, যে অংশের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব আছে, সেগুলো হচ্ছে একটা ক্লজ। ঠিক আছে, তাহলে ক্লজের মধ্যে এই অংশটুকুর মধ্যে কি কি থাকা লাগবে? সাবজেক্ট আর ভার্ব। হ্যাঁ, এটা বাধ্যতামূলক, আমরা যে কোনো ক্লজে সাবজেক্ট এবং ভার্ব পাবো। সিম্পল সেন্টেন্সে কোনো ধরনের সাবঅর্ডিনেট ক্লজ বা অন্য কোনো ক্লজ থাকে না, ক্লজ থাকে একটাই। তাহলে সিম্পল সেন্টেন্সে ক্লজ থাকবে কয়টা? একটা। এটাকে প্রিন্সিপাল ক্লজ বলা হয়। ঠিক আছে, সো আমরা বলতে পারি যে আমরা সিম্পল সেন্টেন্সে ক্লজ পাবো একটা, একটা ক্লজ পাবো। ওকে, আর কমপ্লেক্স সেন্টেন্স যেটা, সেইখানে ক্লজ পাবো 2টা। ক্লজ কয়টা পাবো? 2টা। 2টা। এই 2টা ক্লজের মধ্যে 2টা। একটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটা ক্লজের নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তাহলে যখন কোনো কমপ্লেক্স সেন্টেন্স আসবে, তখন একটা হবে প্রিন্সিপাল ক্লজ আর একটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। কেন এটা জানাটা প্রয়োজন জানো, কেন আমি ক্লজ শেখানো শুরু করলাম ট্রান্সফরমেশন বাদ দিয়ে? বিষয়টা হচ্ছে, কোনো অবস্থাতেই, কোনো সেন্টেন্সে কোনো অবস্থাতেই যখন আমরা ট্রান্সফরমেশন করব, কয়েকটা শর্ত তোমার পালন করা লাগবে। নাম্বার 1, সেন্টেন্সের মিনিং চেঞ্জ করা যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, ট্রান্সফরমেশন করার সময় তুমি সিম্পল করো, কমপ্লেক্স করো, কম্পাউন্ড করো, কোনো অবস্থাতেই মিনিং চেঞ্জ করা যাবে না। কিসের মিনিং? সেন্টেন্সের সেন্টেন্সের। যে মিনিং আছে সেই মিনিংটা আমরা চেঞ্জ করে ফেলতে পারবো না। তাহলে আমরা যেহেতু সেন্টেন্সের মিনিং চেঞ্জ করতে পারবো না, সো প্রিন্সিপাল ক্লজটাকে আমরা চেঞ্জ করতে যাব না।
আমরা যখন কোনো সেন্টেন্সকে কমপ্লেক্স থেকে সিম্পল করব বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব, যেটা প্রিন্সিপাল ক্লজ সেইটারে আমরা কখনো চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করলে মিনিং চেঞ্জ হয়ে যাবে। তাহলে কোন ক্লজটাকে চেঞ্জ করব মেইনলি আমরা অধিকাংশ সময়? সাবঅর্ডিনেট ক্লজকে। সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এখন প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজ চিনবা কি করে? চেনার উপায় আমি বলে দিব, সহজভাবে বলে দিব, জটিল কোনো কিছু না। বাট ফ্রেজ আর ক্লজ যদি না শেখো, ইংরেজির বহুত কিছুতে তুমি আটকে যাবা। সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে ফ্রেজ এবং ক্লজ থেকে তোমাদের আলাদাভাবে প্রশ্নই আছে একটা, তোমাদের ইন্টারমিডিয়েটে 4 নাম্বার যে প্রশ্ন, সেইটাতে তোমার ফ্রেজ এবং ক্লজ থেকে প্রশ্ন হয়। এখানে ফ্রেজ তৈরি করা লাগে, ক্লজ তৈরি করা লাগে। সেই জিনিসগুলো সম্পর্কে একটা আইডিয়া আগে থেকে রেখে দেওয়া উচিত, নাহলে বিপদে পড়বে। আচ্ছা, আর কম্পাউন্ড সেন্টেন্সে যে দুইটা ক্লজ থাকে, এই দুইটা ক্লজের নামই হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এর নাম কি? কোঅর্ডিনেট। তাহলে সাবঅর্ডিনেট কোনগুলো? সাবঅর্ডিনেট হচ্ছে একটা আরেকটার উপরে নির্ভরশীল। আর কোঅর্ডিনেট কোনটা? কোঅর্ডিনেটেও দুইটা ক্লজ থাকে, বাট দুইটাই স্বাধীন। ওকে, আর সাবঅর্ডিনেটের ব্যাপারটা কি? কি বললাম? দুইটাই একে অপরের উপর নির্ভরশীল। নির্ভরশীল। আচ্ছা, কিভাবে নির্ভরশীল? জাস্ট বাংলা করতে পারলেই হবে। আমরা তো সবাই যে কোনো ইংরেজি সেন্টেন্স দেখলে টুকটাক বাংলা করতে পারি, তাই না? আমাদের মোটামুটি আইডিয়া আছে। ওকে, আইডিয়া যদি থাকে তাহলে আমি এখন বললে বুঝতে পারবা যে কোনটা প্রিন্সিপাল আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। চেনার একটা ওয়ে আছে, ওয়েটা কি একটু দেখো। যদি আমি বলি যে উই নো দ্যাট the earth is round. Okay, we know that the earth is round. এখানে দুইটা অংশ আছে না? জি স্যার। কোন দুইটা অংশ একটু বলো তো? ইউ নো আর দ্য আর্থ ইজ রাউন্ড। এটা একটা অংশ, এটা একটা অংশ, তাই না? আচ্ছা, আরেকটা সেন্টেন্স দেখবা, ইফ ইউ কল আই উইল গো। এখানে দুইটা অংশ আছে না? জি। ইফ ইউ কল একটা অংশ, আর একটা অংশ কি? আই উইল গো। আই উইল গো একটা অংশ। ওকে, এখন এই যে দুইটা অংশ হচ্ছে আমরা আলাদা করলাম, এখন আমরা বলো এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? দ্য আর্থ ইজ রাউন্ড, এটা প্রিন্সিপাল। সবাই ট্রাই করো, মানে একজন বলতে হবে তা না, একজন বললে বাকিরা বলছো না কেন আল্লাহ জানে। সবাই ট্রাই করো, অন্তত বলো সবাই। মনে হচ্ছে উই নো ফার্স্ট একটা। আসাদুল ইসলাম বলছো উই নোটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তাই তো? হ্যাঁ, আর সেকেন্ডটা হচ্ছে ইফ ইউ কল। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, ইফ ইউ ক্লজ, তাই তো? মিথিলা বলো তো ভাইয়া। জি ভাইয়া, মানে প্রথম সেন্টেন্সটা হ্যাঁ, এখানে হচ্ছে ভাইয়া ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, তাই না নাকি? বিষয়টা হচ্ছে হচ্ছে subordinate কোঅর্ডিনেট clause ক্লজ আসবেই শুধু হচ্ছে সে তোমার কি যেন বলে, ওই যে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে, কমপ্লেক্সে একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট, ঠিক আছে? So, এর মধ্যে প্রিন্সিপাল কোনটা, সাবঅর্ডিনেট কোনটা? মানে দ্য আর্থ ইজ রাউন্ড এটা প্রিন্সিপাল ক্লজ আর উই নো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, পরের সেন্টেন্সে I will go. আই উইল গো, এটা কি? The clause. এটা প্রিন্সিপাল। আর সাবঅর্ডিনেট? If you call. আর প্রথম সেন্টেন্সে Full sentence the art is round. It was a principal clause. And we know that it was a subordinate clause. ওকে, আর কেউ বলবা? সবাই বলো, একটু চেষ্টা করো, সমস্যা কোথায়? আমরাই তো। এমন তো না যে ভুল গেলে মাইকিং করে বেড়াবো যে ভুল হয়েছে। আচ্ছা, আমি একটু বলে দিই তোমাদের। এখানে উই নোটা প্রিন্সিপাল ক্লজ
আর the earth is that দ্বারা যেটা যুক্ত আছে ওটা subordinate clause. আচ্ছা, দ্বিতীয় সেন্টেন্সে that the earth is round এটা Okay. subordinate clause. ঠিক আছে, এটা তো হইলো দ্বিতীয় সেন্টেন্স, মানে ইফ ইউ কল আই উইল গো। এখানে আর এটা if you call না I will go টা হচ্ছে principal clause. ওকে, সাবঅর্ডিনেট। if you call ওকে, ভেরি গুড। অবশেষে একজন দুইটাই ঠিক মতো বলতে পারছে, থ্যাংক ইউ। এখন বিষয়টা হচ্ছে যে প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজ চেনার জন্য তোমাদের ক্লজের কিছু বৈশিষ্ট্য জানা লাগবে। তার ভিতরে একটা আমি অলরেডি বলে ফেলাইছি, তোমরা মিনিং করে দেখবা। উই নো মানে কি? আমরা জানি আমরা হ্যাঁ। জানি ভেরি গুড। দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড এটার মানে কি? যে পৃথিবী গোলাকার, যে পৃথিবী গোলাকার, যে Hello, পৃথিবী ভাই। গোলাকার। ক্লাসে কোনো প্রবলেম হলে আমি তো কিছু শুনতে পাচ্ছি না। সবাই শুনতে পাচ্ছে, আই থিংক। শুনতে পাচ্ছে না সবাই? জি স্যার। ক্লিয়ার হ্যাঁ, লাউড এন্ড ক্লিয়ার, সবাই শুনতে পাচ্ছে। তুমি একটু চেক করো কোথাও দেখা যাচ্ছে যে সমস্যা হয়েছে কিনা। ওকে, কোথাও সমস্যা হচ্ছে না কারোর? আচ্ছা, উই নো যেটুকু আছে এটার বাংলা হচ্ছে আমরা জানি, আর দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড এর বাংলা হচ্ছে যে পৃথিবী গোলাকার। তো যেখানে লেখা আছে যে পৃথিবী গোলাকার, এই যে পৃথিবী গোলাকার এই জিনিসটুকুকে আমরা বলবো হচ্ছে সাবঅর্ডিনেট। কারণ যে পৃথিবী গোলাকার এটা শুধু শুধু কোনো জায়গায় লিখলে এটার অর্থ দেবে না, প্রশ্ন থাকবে যে কেন বলা হচ্ছে। আচ্ছা, পরের সেন্টেন্সটা বলা হচ্ছে ইফ ইউ কল আই উইল গো, যদি তুমি ডাকো আমি যাব। আমি যাব এটা একটা স্বাধীন সেন্টেন্স, কিন্তু যদি তুমি ডাকো এটা কিন্তু স্বাধীন সেন্টেন্স না। এবার বুঝছেন নাকি জি স্যার। কিভাবে স্বাধীন পরাধীন বুঝবেন? ওকে, আরেকটা জি ভাইয়া। বৈশিষ্ট্য দিয়ে দিচ্ছি, নিনজা টেকনিক এবার দিয়ে দিচ্ছি, যে সাবঅর্ডিনেট ক্লজ, যেটা আমি একটু অন্য কালার নিই, অন্য কালার নিলে বুঝতে পারবা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ যেটা দেখো, এই যে এখানে এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলছি না? সাবঅর্ডিনেট ক্লজ, জি। এই সাবঅর্ডিনেট ক্লজ তৈরির শর্ত হচ্ছে যখন এই ক্লজটা তৈরি হয় তখন অবশ্যই এই ক্লজ তৈরি করার জন্য একটা ওয়ার্ড প্রয়োজন হয়। অর্থাৎ যে কোনো ওয়ার্ড দিয়ে আমরা সাবঅর্ডিনেট ক্লজ তো শুরু করতে পারি না। এই ওয়ার্ডকে বলা হয় হচ্ছে ক্লজ মার্কার, অর্থাৎ যেটা দিয়ে এই সাবঅর্ডিনেট ক্লজ তৈরি হয়। তাহলে এই যে এখানে ইফ শব্দটা, এটা একটা ক্লজ মার্কার। দ্যাট শব্দটা, এটা কি? একটা ক্লজ মার্কার। ক্লজ মার্কার। সো এই ক্লজ মার্কার যেইটুকু অংশের আগে থাকবে সেইটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং ক্লজ মার্কার সহ কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজ মার্কারটা সেন্টেন্সের বাইরের কোনো কিছু না। সো আমরা যখন বলবো যে দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, এই দ্যাট এইটা একটা ক্লজ তৈরি করছে, ক্লজ মার্কার নাম। ইফ ইউ কল, এই যে আমরা বলতেছি যে ইফ এইটা দিয়ে ক্লজটা শুরু হচ্ছে, এটার নাম হচ্ছে ক্লজ মার্কার। সো যদি কোথাও ক্লজ মার্কার পেয়ে থাকো, সিম্পল সেন্টেন্সে কিন্তু সব ক্লজ মার্কার টার্কার লাগে না। দেখো তোমার গোয়িং দেয়ার আই মিট হিম, এখানে কোনো ক্লজ মার্কার আছে? এক্সট্রা কোনো না। ওয়ার্ড আছে এখানে? নাই, না ভাইয়া। ঠিক আছে। আবার এই যে এখানে যতগুলো আছে প্রেজেন্ট পার্টিসিপল, বিকজ অফ, ইন স্পাইট অফ, এর প্রত্যেককেই কিন্তু ক্লজ মার্কার না, এগুলো ফ্রেজ তৈরি করে, এগুলো কেউই ক্লজ মার্কার না। ক্লজ মার্কার কোনগুলো? এই যে দেখো লেখা আছে যে সিন্স, অ্যাজ, ওয়েন, ইফ, দ্যাট, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, রিলেটিভ প্রোনাউন, দ্য প্লেস, ওয়্যার, দ্য টাইম, ওয়েন, দো, অলদো এবং ওয়াইল, এইগুলো হচ্ছে ক্লজ মার্কার। ঠিক আছে, তাহলে যদি ক্লজ মার্কার চিনতে পারো তাহলে তো তুমি বুঝতে পারবা যে এটা কোন সেন্টেন্স, তাই না? ওকে, এখন কথা হচ্ছে যে কম্পাউন্ড সেন্টেন্সে কি ক্লজ মার্কার লাগে? এটা তো কোঅর্ডিনেট, এখানে তো সাবঅর্ডিনেট নাই, সেখানে কিন্তু কোনো ক্লজ মার্কার থাকবে না। এখানে থাকবে কি? কিছু লিঙ্কার থাকবে, এন্ড, বাট, অর, নট অনলি, বাট অলসো, আইদার, অর, এগুলো থাকবে। এগুলো কিন্তু কোনোটাই ক্লজ তৈরি করতে পারে না। ক্লজ তৈরি করতে পারে কারা? এই শব্দগুলো। ঠিক আছে, তাহলে আমরা এক কথায় বলতে পারি
যে সিম্পল সেন্টেন্স তৈরি হয় ফ্রেজ দিয়ে। কি দিয়ে তৈরি হয়? ফ্রেজ দিয়ে। ফ্রেজ দিয়ে। কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হবে একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে, এবং সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করবে একটা ক্লজ মার্কার। ঠিক আছে, যেটা একটা আরেকটার উপর নির্ভরশীল হবে অর্থ প্রদানের জন্য, একটা স্বাধীন একটা নির্ভরশীল। আর কম্পাউন্ড সেন্টেন্সে কোনো ফ্রেজও থাকবে না, আবার কোনো ক্লজও থাকবে না, দুইটা অংশ পাবো ক্লজের, দুইটাই স্বাধীন ক্লজ, দুইটাই ইন্ডিপেন্ডেন্ট। সো কোঅর্ডিনেটিং ক্লজ বা কোঅর্ডিনেট বলা হয় এগুলোকে। কোঅর্ডিনেট কনজাংশন হচ্ছে এন্ড, বাট, অর, নট অনলি বাট অলসো, এগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন বলা হয় এগুলোকে। আমি আর একবার বলতেছি প্রথম থেকে। সিম্পল সেন্টেন্স একটা সাবজেক্ট একটা ভার্ব। ঠিক আছে, সিম্পল সেন্টেন্সে আমরা ফ্রেজ পাবো, কোন রকম ক্লজ পাবো না, একটাই ক্লজ থাকবে, সেটাই প্রিন্সিপাল ক্লজ। এখানে দুইটা ক্লজ পাবো না, মানে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আমরা এখানে পাবো না। ওকে, কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের অংশ থাকবে কয়টা? দুইটা। দুইটা। এই দুইটা অংশের একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর একটা কি থাকবে? সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এই যে প্রিন্সিপাল ক্লজটা, এই প্রিন্সিপাল ক্লজ এর শুরুতে কোনো ক্লজ মার্কার থাকবে না, বাট সাবঅর্ডিনেটের শুরুতে অবশ্যই ক্লজ মার্কার থাকবে। কোনগুলো? এই যে নিচে যেগুলো দেয়া আছে এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের ক্লজ মার্কার। কম্পাউন্ড সেন্টেন্সেও দুটো অংশ থাকবে, তবে এন্ড অর বাট এগুলো দিয়ে যুক্ত থাকবে, এবং কোঅর্ডিনেট ক্লজ বলা হবে দুইটা অংশকে, কারণ দুইটাই স্বাধীন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো এবার। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড চিনতে না পারলে। আর যারা এর কিচ্ছু বোঝো নাই, ধরো যে আমি এতক্ষণ যা বকবক করলাম, তোমার জীবনে এই ধরনের কোনো নলেজ নাই, তুমি ফ্রেজ ক্লজ জানো না, জীবনে প্রথম শুনলা, তোমার মনে থাকবে না, তুমি শিওর, তাদের জন্য এই যে দেখো এই শীটে তোমার লেখা আছে সিম্পল সেন্টেন্সের সাহায্যকারী উপাদান সমূহ লেখা আছে না? সো তোমার কাজ হবে হচ্ছে এই সাহায্যকারী উপাদানগুলো তুমি ফাইন করে মুখস্থ করবা, যে সিম্পল সেন্টেন্সের সাহায্যকারী উপাদান সমূহ মুখস্থ করে ফেলবে এভাবে। ওকে, এভাবে ঠিক আছে। মুখস্থ করবা যে প্রেজেন্ট পার্টিসিপল, বিকজ অফ, ইন স্পাইট অফ, টু বাই, উইদাউট, আফটার, ইনফিনিটিভ টু। যাদের কিছুই মাথায় ঢোকে নাই তারা এটা মুখস্থ করবা। সবার জন্যই কিছু না কিছু আছে, ঠিক আছে? যারা বুঝে পড়ো বুঝে পড়বা, যারা মুখস্থ করতে পছন্দ করো এগুলো মুখস্থ করবা। কিন্তু দুই দলেই যারা নাই, যে ভাই আমি বুঝবো না, আমি ইংলিশ কিচ্ছু বুঝি না, আমি মুখস্থও করতে পারবো না, মানে টাটা। ইন্টারমিডিয়েটে 100 জনে গড়ে 30 জন ফেল করে যশোর বোর্ডে। 100 জন পরীক্ষা দিলে গড়ে 30 জন ফেল করে, যেটা এসএসসি তে ছিল 100 জনে 8 জন বা 9 জন ফেল করতো, সেখানে এখানে গড়ে 30 জন ফেল করবে। ইন্টারমিডিয়েটে যশোর বোর্ডে ইন টোটাল এ প্লাস কখনো 5000-এর উপর পায় নাই। সেই জায়গাতে তোমার যদি মনে হয় যে ভাই বুঝবো না, মুখস্থও করবো না, তাহলে মানে ইন্টারমিডিয়েটে পাশ করা জুটবে না তোমার, তোমারও নাম খারাপ আমারও নাম খারাপ, তার থেকে টাটা। বাট দুই রকমই আমি করাচ্ছি, যারা বুঝতে চাচ্ছ বুঝাই দিছি আমি নিয়মগুলা, বুঝতে না পারলে আবার প্রশ্ন করবো বুঝাই দিব। আর যারা বুঝতে চাচ্ছ না, যে ভাই আমি অত বুঝতে যাচ্ছি না, এ বুঝতে করবো এগুলো, এইগুলো দেখলে। আচ্ছা, এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই প্রেজেন্ট পার্টিসিপল তো বুঝি না, হয় না? প্রেজেন্ট পার্টিসিপল বুঝি না, আমি বলে দিচ্ছি প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। পার্টিসিপল 3 প্রকার আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তো কোথাও যদি দেখো তুমি সেন্টেন্সের শুরুতে ভার্বের সাথে আইএনজি আছে, বুঝবা যে এটা প্রেজেন্ট পার্টিসিপল। এই যে দেখো লেখা আছে গোয়িং দেয়ার, সেন্টেন্সের শুরুতে ভার্ব প্লাস আইএনজি আছে না? জি ভাইয়া। সো এটারে বলে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, জি ভাই। প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, বিকজ অফ, ইন স্পাইট অফ, টু বাই, উইদাউট, আফটার, ইনফিনিটিভ টু। ইনফিনিটিভ টু যারা বোঝো না, ইনফিনিটিভ টু মানে হচ্ছে এই যে 2 প্লাস V1, এইটা হচ্ছে ইনফিনিটিভ এর স্ট্রাকচার। ইনফিনিটিভ টু মানে কি 2 প্লাস ভার্বাল। ভার্বের বেস ফর্ম যেটা। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সে মুখস্থ করবা সিন্স, অ্যাজ, when, if, that, so that, so that, or that, relative pronoun, the place, or at the time, when, though, all, the while। যারা কিচ্ছু বোঝো নাই তারা ফাইন করে একটু মুখস্থ করবা। ওকে, এই 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 জিনিসগুলো মুখস্থ রাখবা, তাহলে তোমরা বুঝবা কি, তোমরা বুঝবা যে এগুলা থাকলেই কমপ্লেক্স, আর কিছু বোঝার দরকার নেই, নিনজা। জি। ওকে, অত বুঝে কাজ নাই যাদের। আর যারা বুঝতে চাও শিখতে চাও তাদের সাথে শেখাইলাম, এগুলো মুখস্থ করে ফেলবা। আচ্ছা, আর কম্পাউন্ড সেন্টেন্সে কি কেমনে চিনবা? এই যে এগুলো মুখস্থ করবে, এন্ড,
বাট অর, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, এগুলো খুব কম আসে, এই তিনটাই বেশি আসে, অ্যান্ড বাট অর। ঠিক আছে, জি ভাই। তাহলে এবার আমরা নিয়মে যাব। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে তো সবার একটু আইডিয়া হয়েছে না? জি স্যার। জি ভাইয়া। ওকে, আমি একটু এবার নিয়মে চলে গেলাম যে কিভাবে তোমার পরীক্ষাতে আসবে, পরীক্ষাতে কেমনে তুমি ফেস করবে এগুলো। দেখো, পরীক্ষাতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের প্রশ্ন হয়, একটা প্যাসেজ আকারে থাকে এবং বলে দেয়া থাকে যে এটারে সিম্পল করো বা এটারে কমপ্লেক্স করো বা কম্পাউন্ড করো। যাদের কাছে ওই যে আমাদের বড় শিট নাই, মানে বই আকারে শিট যেটা নাই, তারা আমাকে একটু গ্রুপে নক দিবা, আমি গ্রুপে তোমাদের ইয়া দিয়ে দিব, কি যেন বলে, ওই যে শিটের পিডিএফ দিয়ে দিব, তোমরা ওখান থেকে ডাউনলোড করে পড়বা। ঠিক আছে, এখন যারা ভর্তি হচ্ছ তাদেরকে শিট দিতে আমার একটু লেট হবে, কারণ সমস্ত কিছু বন্ধ, আমি প্রিন্ট করাইতে পারছি না। ঠিক আছে, এক পিস ছিল মনে হয়, সেটাও নিয়ে গেছে সেদিনকে। তো হচ্ছে তোমরা যখনই সিচুয়েশন একটু স্বাভাবিক হবে, পুরোপুরি স্বাভাবিক হওয়ার দরকার নেই, অল্প একটু স্বাভাবিক হলেই পেয়ে যাবে। দেখো, এখানে লেখা আছে হচ্ছে সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। ওকে, দেখো এখানে সো ডট ডট দ্যাট। তো তোমরা যারা কমপ্লেক্স সেন্টেন্স চেনো না বা ফ্রেজ ক্লজ চেনো না, খেয়াল করবা এখানে লিঙ্কার কোনটা আছে। তা লিঙ্কার কি কি বলো তো? সো ডট ডট দ্যাট, এটা হচ্ছে লিঙ্কার। কোথায় ছিল এটা? এই যে এখানে পাইছো, সো ডট ডট দ্যাট লেখা, খুঁজে পাইছো? জি স্যার। আচ্ছা, এখন সো উইক দ্যাট হি ক্যান নট মুভ, সবসময় মনে রাখবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হচ্ছে ইংরেজি গ্রামারের সবচেয়ে ইজি টপিকগুলোর একটা। আমাদের না পারার কারণ একটাই, যে আমরা কি মানে বুঝতে হবে বা শিখতে হবে সেটা বুঝি না। আমি যে সিস্টেম শেখাই দিব ওই সিস্টেমটা ফলো করবো সবসময়, আর ডিটেলে বোঝাবো। সো না বুঝতে পারলে প্রশ্ন করবা যে ভাই আমি বুঝি নাই, একবার, দুবার, তিনবার, চারবার, যতবার ইচ্ছা প্রশ্ন করবা। প্রশ্ন না করলে শিখতে পারবে না। যে কোনো ধরনের ট্রান্সফরমেশন করতে গেলে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি, খাতায় লিখে রাখো। নাম্বার 1, একটা হচ্ছে এইটা তোমার যেইটা লেখা আছে এটা কি ধরনের CONNEC কানেক্টরস দ্বারা যুক্ত, আর আরেকটা জিনিস হচ্ছে যে এইটার মানে সেন্টেন্সের মিনিংটা কি। এখন আমরা সব সময় মিনিংটা বুঝতে পারবো না, সো মনে রাখবা যে মিনিংটা কোনো অবস্থাতেই চেঞ্জ করা যাবে না। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সিম্পলের অর্থ যা, কমপ্লেক্সের অর্থ সেম তাই, কম্পাউন্ডের অর্থই সেম একদম। তিনটা সেন্টেন্স যদি লেখা হয়, তিনটা সেন্টেন্সের বাংলা এক। ওকে, জাস্ট গঠনটা আলাদা হয়ে যায়। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু সেন্টেন্সের গঠনগত প্রকারভেদ, অর্থগত না। অর্থগতভাবে সেন্টেন্স 5 প্রকার আমরা জানি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ জানি না, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি। কিন্তু গঠনগতভাবে হচ্ছে 3 প্রকার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সো গঠনটা চেঞ্জ হবে, সো মিনিং তুমি চেঞ্জ করতে যাবে না। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মুভ, এটা কমপ্লেক্স, এটার সিম্পলেরও যা মিনিং, এটার কম্পাউন্ডেরও তাই মিনিং। চেঞ্জ হবে কোনটা? চেঞ্জ হবে হচ্ছে লিঙ্কার, কানেক্টর বা স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, সেন্টেন্সের স্ট্রাকচার অন্যরকম হয়ে যাবে। এখন হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মুভ, এখানে স্ট্রাকচার বা লিঙ্কার কোনটা কোনটা বললাম? সো ডট ডট কি আছে? দ্যাট। ঠিক আছে, তাইলে আমাদের যতটুকু আমি মার্ক করছি, দেখা যাচ্ছে তো স্ক্রিন, জি স্যার। যতটুকু আমি মার্ক করছি তার বাইরে আর যা কিছু আছে, হি ইজ উইক এবং মুভ এবং ফুল স্টপ, এগুলোর কোনো রকম কোনো চেঞ্জ হয়েছে? নো। এগুলো যদি তুমি চেঞ্জ করতে যাও তো ধরা খাবার, খবর হয়ে যাবে। কিন্তু ভুলেও যে জিনিসগুলো লিঙ্কার এবং মেইন স্ট্রাকচারের বাইরের যেগুলা, কানেক্টরসের বাইরে যেগুলা, সেই জিনিসগুলো চেঞ্জ করতে যাবে না। এখন পরীক্ষায় পোলাপান করে কি, এই লিঙ্কার তো চেঞ্জ করেই, সাথে অন্য কিছু চেঞ্জ করে দেয়, এই হয়ে যায় সর্বনাশ। দেখো, সো এর বদলে আমরা ইউজ করছি কি, ট্রু। আর দ্যাট থেকে শুরু করে ক্যান নট পর্যন্ত উঠাই দিয়ে তার বদলে লিখছি কি, ট্রু। অ্যান্সার হয়ে গেছে। এখন
এর থেকে সোজা জিনিস দুনিয়াতে আর কি হইতে পারে? তোমার জাস্ট মনে রাখতে হবে সো ডট ডট দ্যাট থাকলে টু ডট ডট টু হয়। কি বললাম? টু ডট ডট দ্যাট থাকলে টু ডট ডট টু হয়। এতটুকু জাস্ট তোমাকে মনে রাখতে হবে, আর কোনো কাজ নেই। আচ্ছা, আমি একটা এক্সারসাইজ দিচ্ছি, করে ফেলো দেখি। The girl was so shy that she could not dance. The girl was so shy that she could not dance. এটা সিম্পল করবা, সবাই খাতায় লিখবা, বলার দরকার নেই কারোর। এটা সিম্পল করবা খাতায়, মুখে বলার দরকার নেই, যারে ধরবো সে বলবে শুধু। ভাই কি লিখছেন বোঝা যাচ্ছে না তো। সেজন্য মুখে বলে দিছি ভাই, বোঝা যাবে না, বোঝা যাওয়ার কথাও না। কম্পিউটারে লিখলে শুনতে পাই নাই ভাইয়া। আরেকবার বলতেছি আমি, ওকে? The girl was so shy that she could not dance. The girl was so shy could not dance. চ্যাটে দিয়ে দিচ্ছি, দেখো। জি ভাইয়া করছি। হ্যাঁ করা হয়ে গেছে। এই দুইজনের হয়েছে, বাকিরা? জি স্যার হয়ে জি গেছে, ভাইয়া হয়েছে। অনেক জি আগে। স্যার হয়েছে। ইশরাত, The girl was too shy to dance. the girl was, আমরা হ্যাঁ, the girl was-ই থাকবে। So এখানে এর জায়গায় কি জায়গায় লিখবো? টু টি ডাবল ও shy তাই দ্যাট থেকে একদম গুড নট পর্যন্ত উঠে যাবে, তারপর টু ডান্স। dance। সবার হয়েছে? জি স্যার। জি ভাইয়া। জি ভাইয়া। এখন এটাকে অনেক জটিল ভাবে শেখানো যায়, অনেক নিয়ম কানুন মুখস্থ করা, স্ট্রাকচার দিয়ে এনতান হাবিজাবি করে কোনো দরকার নেই। আমাদের একটা নাম্বার পাওয়া লাগবে, খুব বেশি কিছু না। ওকে? জি সো ডট ডট দ্যাট, এইটা দিয়ে অতিরিক্ততা বোঝায়। কোনো কিছু অতিরিক্ত হইলে সে এমনই উইক, মানে এত দুর্বল ছিল বা মেয়েটা এত বেশি লাজুক ছিল যে অতিরিক্ততা বোঝায়। আর সিম্পল সেন্টেন্সে টু ডট ডট টু দিয়ে অতিরিক্ততা বোঝায়। ঠিক আছে? তাহলে উপরে তো ক্যান নট ছিল, নিচে নটটা কোথায় গেল বলো তো? আমি তো বলছিলাম মিনিং চেঞ্জ হবে না। স্ট্রাকচারে তবে নট পর্যন্ত উঠে যায়। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে টু টু একটা নেগেটিভ সেন্টেন্স তৈরি করে। টু টু লেখা আছে না, এটা একটা নেগেটিভ সেন্টেন্স তৈরি করে। ঠিক আছে? তাহলে টু টু মানেই যে সে এতই দুর্বল যে সে নড়তে পারে না। টু টু মানেই নেগেটিভ, মেয়েটা এতই লাজুক যে সে নাচতে পারে না। টু টু যেখানেই থাকবে সেখানেই নেগেটিভ, এটা মিনিংটাই নেগেটিভ। টু টু কিন্তু কখনোই অ্যাফার্মেটিভ মিনিং দেয় না। ঠিক আছে? ওই জন্যই ক্যান নটটা আসলো না। হ্যাঁ, ওই জন্যই আমরা আবার নট বসাচ্ছি না, কারণ টু টু মানেই নেগেটিভ। টু টু কিন্তু কখনোই পজিটিভ বা অ্যাফার্মেটিভ অর্থ দেবে না, মনে থাকবে? জি ভাই। পরের নিয়মে চলে গেলাম। হি ওয়ার্কস সো হার্ড হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ। এবার দেখো তো এর লিঙ্কার কোনটা, আমি বলবো না, লিঙ্কারটা খুঁজে দাও তো। কমপ্লেক্স সেন্টেন্স যেটা আছে উপরেরটা তো কমপ্লেক্স, এটা লিঙ্কারটা খুঁজে দাও। সো দ্যাট।
So সো that. দ্যাট So লিঙ্কার that. হচ্ছে কি সো দ্যাট। ওকে, স্যার এর আগের সেন্টেন্সে আমরা সাবঅর্ডিনেট ক্লজ কোনটুকুকে বলবো, সো থেকে শুরু করব নাকি That দ্যাট থেকে থেকে শুরু হবে। শুরু করব? আচ্ছা, ঠিক আছে। হি ওয়ার্ক সো হার্ড দ্যাট হি ক্যান শাইন। আচ্ছা, যেটুকু দাগাইছি দেখা যাচ্ছে, জি ভাইয়া। এর বাইরে যা আছে তার কোনো চেঞ্জ করা যাবে না। এর বাইরে যা আছে তার কোনো চেঞ্জ হবে না। কেন বলো তো? মিনিং ঠিক থাকতে হবে। মিনিং চেঞ্জ হয়ে যাবে যদি একটু চেঞ্জ করো। তাহলে দেখো, হি ওয়ার্কস হার্ড শাইন ইন লাইফ ফুল স্টপ কোনো চেঞ্জ হয় নাই, শুধু সো থেকে শুরু করে ক্যান পর্যন্ত উঠেছে, তার বদলে কি বসছে? টু। টু বসে গেছে। মানে সিস্টেমটা বোঝা যাচ্ছে কতটা ইজি এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। জি ভাইয়া। লিঙ্কার আইডেন্টিফাই করতে হবে, একটাই কাজ তোমার, লিঙ্কার খুঁজে বের করা। এখন বলতে পারো যে ভাইয়া পরীক্ষায় তো এত সোজাতে আসে না রে ভাইরে, আমি যত বোর্ড আছে, যত বোর্ডের যত কোশ্চেন আছে দুনিয়ায় সব সলভ করে দিব এই নিয়মগুলো দিয়ে, এর বাইরে কিছুই জানা লাগবে না। ইভেন ভার্সিটির প্রশ্ন সলভ করে দিব, বিসিএস এর প্রশ্ন, বিসিএস যাদের মানে ক্লাস করে তারা পর্যন্ত এই নিয়মগুলো জাস্ট করে। সমস্যা কি জানো? তোমরা লিঙ্কার খুঁজে পাও না, আর লিঙ্কার বাদে দুনিয়ার সব খুঁজে পাও। এখানে হি না দিয়ে দেখা যাচ্ছে এমন কোন সাবজেক্ট দিয়ে যে নাম তুমি শোনোনি, এখন তোমার চিন্তা শুরু হয়ে যায় যে এই নাম তো ভাইয়া কখনো করায় নাই। আবার ভার্ব এমন একটা আছে যে ভার্ব তুমি জীবনে নাম শোনোনি, এই ভার্ব তো কানন ভাই জীবনেও শিখায় নাই, কমন পাই নাই আমি। আরে বাবা, তোমার কমন পাইতে হবে লিঙ্কার টুকু, সো থেকে শুরু করে এই পর্যন্ত ক্যান বা কুড থাকবে, আর কিচ্ছু কমন পাওয়া লাগবে না। তার বদলে টু বসাই দিবে, অ্যান্সার হয়ে যাবে। আমি একটা দিচ্ছি, the boy went to London so that he could get a job. আমার তো হাতের লেখা মাশাআল্লাহ। Boy went to London so that a job. ওকে, চ্যাটে দিয়ে দিচ্ছি। বলবা না বলা যাবে না, বলা যাবে না বলা যাবে না ভাইয়া। খাতায় লিখে ফেলেন সবাই, যারে জিজ্ঞেস করবো সে বলবে। হয়ে গেছে। এই ঋত্বিক আছো? ঋত্বিক, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ অ্যান্সারটা বলো। The boy went to London to get a job. The boy went to London to get a job. হয়নি কার বা বোঝো নাই কে, একটু বলবা? হ্যাঁ হইছে। এটা তো একটা মুরগিও পারবে, অনেক ইজি তো ভাইয়া। ভাইয়া পরীক্ষার সময় যে কতজন মুরগি হয়ে যায় ভাবতে পারবে না। ঠিক আছে, ক্লাসে তো সবাই দেখি সেই পারফরমেন্স। ঠিক আছে, পরীক্ষার সময় আমি থাকলে মেবি সবাই পারত। সবার হ্যাঁ ভাইয়া ঠিক সবার একটু টাচ দিয়ে দেয়া লাগতো যে উনি এভাবে করো, ঠিক আছে, দেখবা যে হয়ে গেছে। খেয়াল করো, when the thief saw the police he ran away। তাহলে এটারে আমরা কমপ্লেক্স সেন্টেন্স কেন বলতেছি? বৈশিষ্ট্যগুলো মনে আছে? when শব্দটা হচ্ছে একটা ক্লজ মার্কার, ওকে, এটা একটা ক্লজ তৈরি করে। আর the thief এখানে সাবজেক্ট, saw হচ্ছে ভার্ব, এখানে হি হচ্ছে সাবজেক্ট, ran হচ্ছে ভার্ব। ঠিক আছে, তাহলে when the thief saw the police, এখানে আমরা সাবজেক্ট ভার্ব পাচ্ছি, এখানেও সাবজেক্ট ভার্ব পাচ্ছি। সো দুইটা আলাদা আলাদা ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজের কোনো চেঞ্জ হবে না। আমরা চেঞ্জ করব সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো যে অংশ ওয়েন আছে, ঠিক আছে, এই অংশের তোমার মেইন ভার্ব কোনটা সেটা একটু খুঁজে বের করবা। সাহায্যকারী ভার্ব পাইলেও কোনো সমস্যা যে হবে তা না, ভার্ব খুঁজে বের করবা। ভার্ব কোনটা এখানে বলো তো? ওয়েন যুক্ত অংশের ভার্ব কোনটা?
স স স স এর প্রেজেন্ট টেন্স কি? সি সি এর সাথে আইএনজি যোগ করলে কি হয়? সিং সিং। সিং এটাই হচ্ছে নিয়ম। জাস্ট যে অংশ ওয়েন আছে সে অংশের ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে দিবা, আর যা যেখানে আছে ওই রকমই থাকবে। এ দেখো ওয়েন উঠে গেছে, কেন উঠে গেল তা তো জানোই যে ওয়েন তো আর সিম্পল সেন্টেন্সে বসে না, এটাই হচ্ছে কমপ্লেক্সের চিহ্ন। সো এটা আমরা তুলে দিলাম। ওকে, এটা তুলে দিছি। এবার এই অংশের যেই ভার্ব আছে এই ভার্বের সাথে আমরা কি করছি? আইএনজি যোগ করছি। এবার যা লেখা আছে বাকিটুকু হুবহু লিখে দিছি। দেখো এখানে লেখা আছে দ্য পুলিশ, আমরা দ্য পুলিশ লিখছি। এখানে হির জায়গায় দ্য থিপ লিখলাম এই কারণে যে হি লিখলে যে সেন্টেন্স ভুল হইতো তা না, বাট মিনিং দিত না ঠিক মতো। মিনিং দিত না বলতে দেখো হি হচ্ছে একটা প্রোনাউন, আর দ্য থিপ হচ্ছে কি? নাউন নাউন। তাহলে প্রোনাউনের শক্তি বেশি না নাউনের শক্তি বেশি? নাউনের যেহেতু আমরা একটাই বসাচ্ছি সো আমরা প্রোনাউন বসাইতে পারবো না, নাউনটা বসাই দিছি। আর দেখো র্যানেমের জায়গাতে আছে, কোনো চেঞ্জ হয় নাই। ওকে, জি ভাই তাহলে নিয়মটা কি হলো বলো তো? বলো নিয়মটা কি হলো? যে ওয়েন অংশ- থাকলে হ্যাঁ ওয়েন তো থাকলে সেন্টেন্সের তো সেন্টেন্সে যেই ভার্বটা থাকবে সেটাকে আইএনজি করে বাদ বাকিটা বসাই দিতে হবে। ওকে। আচ্ছা একটা কথা বলো তো, সাবজেক্ট ছিল দুইটা, সাবজেক্ট একটা হয়ে গেলে যে সেন্টেন্সের কোনো ক্ষতি হবে না? না ভাই ক্ষতি হবে না। কেন? কারণ হচ্ছে ওই চোরটাই তো দেখছে কারণ দুইবারই, একবার সেই দেখছে আবার সেই দৌড়াচ্ছে। দুইটা সাবজেক্ট এক, তাই আমরা সাবজেক্ট নিয়ে কোনো সমস্যা নেই, যেহেতু একই সাবজেক্ট। জি সো একবার লিখলে হয়ে যাচ্ছে। কিন্তু যদি এমন কোনো সেন্টেন্স দেয় যেখানে সাবজেক্ট একটা না দিয়ে সাবজেক্ট আলাদা আলাদা, তখন কি আমরা এই নিয়ম ইউজ করতে পারবো? না ভাইয়া তখন আমরা এটা ইউজ করতে পারবো না। দেখো এখানে দেখো, when the class was over I went home। এখানে শেষ হচ্ছে কি বলতো? ক্লাস ক্লাস। আর বাড়ি যাচ্ছে কে? আমি তাহলে দুইটা কি এক হলো না আলাদা হইলো? আলাদা ভাইয়া। দ্য ক্লাস হচ্ছে একটা সাবজেক্ট আর আই হচ্ছে একটা সাবজেক্ট, কিন্তু এখানেও দেখো ওয়েন আছে, আছে না? জি ভাইয়া জি স্যার। তাহলে নিয়মটা একটু খেয়াল করো, যে অংশে ওয়েন আছে ঠিক আছে সেম সে অংশের ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, ওয়াজের সাথে আইএনজি করলে তোর ওয়াজিং হয় না, কি হয়? ওয়াজ আর বিং ঠিক আছে, পৃথিবীতে যদি এইগুলা পাও কখনো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, যেটাই হোক এর সাথে যদি আইএনজি যোগ হয় তাহলে উত্তর হয় হচ্ছে বিং। ঠিক আছে, তাহলে ওয়াজের সাথে আইএনজি করলে কি হবে? বিং। আর যদি Being. কোথাও দেখো তুমি হ্যাভ, হ্যাজ, হ্যাড এইগুলো আছে, এইগুলোর সাথে যদি আইএনজি হয় তাহলে উত্তর হয় হচ্ছে হ্যাভিং। কি উত্তর হবে? হ্যাভিং তাহলে এম ইজ আর ওয়াজ আর কি হবে? হ্যাভিং। এই কি হ্যাভ হ্যাজ হ্যাড কি হবে? হ্যাভিং। এম ইজ আর ওয়াজ আর কি হবে? বিং। তাহলে এখানে ওয়াজের সাথে আইএনজি হলে আমরা কি করব? উত্তর বিং। ওয়াজের সাথে বিং হবে। আর দেখো বাদ বাকি সব ঠিক আছে, ওভার, আই, ওয়েন্ট, হোম, ফুল স্টপ, কোনো চেঞ্জ হয়েছে? না ভাইয়া তাহলে 4 আর 3 এর পার্থক্য একটাই, যে এখানে সাবজেক্ট সেম সেজন্য আমরা কমন নিছি। ওকে, আর এইখানে সাবজেক্ট সেম না, সো আমরা দুইটা সাবজেক্টকে রেখে দিছি। এবার মিনিং এর ব্যাপারে আসো। এই ধরনের সেন্টেন্স একটা ঘটনা আগে আর একটা পরে ঘটা বোঝায়। when the thief saw the police, যখন চোর পুলিশকে দেখলো, দেখার পরে পালাইছে, আগে দেখছে পুলিশকে তারপরে পালাইছে, দৌড় দিছে। এখানেও স্যাম, ক্লাস আগে শেষ হয়েছে আমি বাড়ি পরে গেছি,
মানে আগে পরে। তাহলে ওয়েন দিয়ে কোনো সেন্টেন্স যুক্ত থাকলে সচরাচর কি বোঝায়? একটা ঘটনা আগে আর একটা ঘটনা পরে পরে। হওয়া বোঝায়। ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাইয়া। এবার দেখো কোনো সেন্টেন্সে যদি সিন্স থাকে, ওকে, এবার দেখতে হবে এই সিন্স দিয়ে কি ধরনের সম্পর্ক বোঝাচ্ছে। সিন্স হি ওয়াজ পোর, সিন্স হচ্ছে লিঙ্কার। সিন্স দিয়ে কি বোঝায় বলো তো, মনে আছে? কতদিন মুখস্থ করাইলাম? যেহেতু মনে হয়। সিন্স দিয়ে কি বোঝায়? সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? কমপ্লেক্স। কমপ্লেক্স বোঝায়। ওকে, কম্পাউন্ড তাহলে হলে and এখানে তোমার এই জায়গাতে বলো তো তোমার প্রিন্সিপাল ক্লজ কোনটা? প্রিন্সিপাল by he was poor maybe. যে অংশে রিলেটিভ, যে অংশে কোনো রকম ক্লজ মার্কার থাকে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সিন্স যুক্ত অংশ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর হি কুড নট বাই কার হচ্ছে, এটা কি এটা প্রিন্সিপালস। প্রিন্সিপাল স্যার নাকি? এটা প্রিন্সিপাল ক্লজ। আর ক্লজ মার্কার যুক্ত এটা সাবঅর্ডিনেট। হ্যাঁ, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল ক্লজ কোনো চেঞ্জ হবে না। দেখো হি কুড নট বাই কার, হি কুড নট বাই কারই আছে, চেঞ্জ হয়েছে কোনো? না। প্রিন্সিপাল ক্লজ কখনোই চেঞ্জ হয় না এই ট্রান্সফরমেশনের সময়। দেখছো এটা যেভাবে আছে সেভাবে থেকে গেছে। আচ্ছা, চেঞ্জ হবে তাহলে কোন অংশ? সিন্সের অংশ। এবার দুইটা অংশের মধ্যে, দুইটা ক্লজের মধ্যে একটু সম্পর্ক দেখো তো। সে যে গাড়ি কিনতে পারে নাই, কারণটা কি? গরিব। কারণ সে ফোন নিচ্ছিল। সে যে ফোন নিচ্ছিল এর ফলাফলটা কি? গাড়ি কিনতে পারে না। সে গাড়ি কিনতে পারেন। গাড়ি কিনতে পারে নাই। তাহলে কারণ এবং ফলাফলের সম্পর্ক দুইটার মধ্যে, তাই তো? যদি কারণ ফলাফল বোঝায় তখন সিম্পল সেন্টেন্স আমরা ইউজ করব হচ্ছে বিকজ অফ। ইউজ করব বিকজ অফের Because of. পরে সাবজেক্টের যেই ফর্মটা বসে সেটা হচ্ছে পসেসিভ ফর্ম। ওকে, পসেসিভ মানে হচ্ছে, বলো তো পসেসিভ ফর্মগুলো কোনগুলা? আই এর পসেসিভ কি? মাই, মাই। ওকে, My. ইউ এর পসেসিভ কি? আস, আর আওয়ার। ইউর। ওকে, ও, হি এর পসেসিভ কি? হিম। হিজ। শি এর Oh, পসেসিভ his. কি? হিম। আর, আর আর আর। ওকে, বলো তো দে এর পসেসিভ কি? দেয়ার, THEIR। ওকে, আর বলো তো ইট এর পসেসিভ কি? ইটস, ITS, কোন অ্যাপোস্ট্রফি হবে না ভিতরে। আর জি ইউ ভাই। দুইটা আছে, দুইটা ইউ এরই পসেসিভ হচ্ছে ইউর। ওকে, এগুলো হচ্ছে পসেসিভ ফর্ম। পসেসিভ ফর্ম কেন বলতেছি আমি? কারণ তোমরা যখন অফ বসাবা, একটা প্রিপোজিশন না, প্রিপোজিশনের পরে যখন কোনো তুমি প্রোনাউন পাও তখন তার সাবজেক্টিভ ফর্মটা বসানো যায় না, সবসময় পসেসিভ ফর্ম বসাইতে হয়। সো বিকজ অফ হিজ, এবার কি শেখালাম একটু আগে? অ্যাম, ইজ আর ওয়াজ আর থাকলে কি হবে? বিং। এখানে হ্যাভ হ্যাজ অ্যাড থাকলে কি হইতো? হ্যাভিং, আর এখানে যদি কোনো মেন ভার্ব থাকতো কি হইতো? তার তাহলে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। আইএনজি হয়ে যেত। ঠিক আছে? আর সেন্টেন্সের কোথাও কোনো চেঞ্জ হবে না। পোরের জায়গায় পোর, হি এর জায়গায় হি, কুড নট বাই, এ, কার, ফুল স্টপ, সব সেম থাকতেছে। চেঞ্জ হইলো কোথায় তাহলে? তাহলে ভার্বের চেঞ্জ হলো। তাহলে চেঞ্জ হইলো হচ্ছে ভার্বের যেখানে, হ্যাঁ, যেখানে সাবঅর্ডিনেট ক্লজ সেই অংশটাই আমরা চেঞ্জ করব। প্রিন্সিপাল ক্লজে আমরা কিছু করতে যাব না। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, পরবর্তী নিয়মে যাব। অফকোর্স। সেম জিনিস দেখো, এটা সাবঅর্ডিনেট ক্লজ। দো আছে না, যে অংশে দো লাগানো সেটা সাবঅর্ডিনেট ক্লজ। আর হি ইজ অনেস্ট এটা কি? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের কোনো চেঞ্জ হবে না। হয়েছে? চেঞ্জ ওই রকমই থেকে গেছে। এবার এই জায়গাতে আসো, দো অলদো কোন সেন্টেন্সে বসে
বিপরীতধর্মী সম্পর্ক বোঝাতে। কি সম্পর্ক? বিপরীত বিপরীতধর্মী। এই ধরনের ক্লজের নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন। কনসেশন শব্দের অর্থ বৈপরীত্য। দেখো, একটা মানুষ যদি গরিব হয় তাহলে স্বাভাবিক কোনটা? যে সে হচ্ছে ডিসঅনেস্ট হবে। আমাদের সোসাইটিতে কেন জানি কিছু জিনিস ধরে নেওয়া হয় যে একটা মানুষ হচ্ছে গরিব তাহলে সিটার, হ্যাঁ কি একজন ডাক্তার ধরে নেওয়া হয় যে ও তো ডাকাত। ঠিক আছে, একটা ডাক্তার হইতে কি পরিমাণ স্ট্রাগল করা লাগে, সাধারণ যারা মানুষ তাদের কোনো আইডিয়া নেই। শুধু ডাক্তার হওয়া না, একটা মানুষ গ্রাজুয়েট হইতে উচ্চশিক্ষা নেওয়া যে কি টাফ সেটা সাধারণ মানুষের কোনো ধারণা নেই। এই যে আমরা গালিগালাজ করি, বিসিএস ক্যাডারদের গালিগালাজ করি যে ক্যাডার মানেই ঘুষখোর, ডাক্তার মানেই হচ্ছে চিটারি করে। কুষ্টিয়াতে 138টা রেজিস্টার্ড ডিগ্রি নিয়ে ডাক্তার আছে। ডিগ্রি নিয়ে বলতে শুধু এমবিবিএস না, এমবিবিএস এর বাইরে আরো ডিগ্রি আছে এরকম। অথচ হাতে গোনা হয়তো 20 জন ডাক্তার আছে যারা অনেক ভালো লাইফ লিড করে, মানে ড্রিম লাইফ, যেটা আমরা ডাক্তার বলতেই বুঝি, গাড়ি বাড়ি টাকা পয়সা বহুত কিছু, অসংখ্য রোগী, লাখ লাখ টাকা দিনে ইনকাম। ঠিক আছে, বাকিদের নামও জানি না আমরা, এবং তারা কিন্তু অনেক ভালো, তারপরেও জানি না। ঠিক আছে, মার্কেটিং পলিসি হোক, বিভিন্ন কারণে কম্পিটিশন হোক, তো ডাক্তার মানেই যে সে খারাপ মানুষ এটা আইডিয়া করাটা ঠিক না, বাট এটাই হয়। তো দোয়ালদোর কাজই হচ্ছে এই কাজগুলো করা। একটা স্টুডেন্ট খারাপ, সো আমরা কি এক্সপেক্ট করি তার কাছ থেকে? যে সে পরীক্ষা ফেল করবে, এটাই স্বাভাবিক, তাই না? বা ধরো যে একটা তোমার ক্লাসে কেউ অনেক ভালো ছাত্র, তো সে যদি এ প্লাস পায় বা গোল্ডেন পায়, আমরা কেন জানি ধরে নিই তো ভালো ছাত্র এ প্লাস তো পাবেই, স্বাভাবিক। বাট প্রতিটা পরীক্ষা টাফ না, প্রতিটা পরীক্ষার জন্য সেম স্ট্রাগল করা লাগে না। এমনকি অটোমেটিক কোনো সিস্টেম আছে তুমি এ প্লাস পাইছো সারা জীবন পাবা? না, কেন জানি আমাদের বাপ মাও ধরে নেয় যে এটা অটোমেটিক। ঠিক আছে, ওই যে ও পারবে, ভালো হ্যাঁ, স্টুডেন্ট। ও ভালো স্টুডেন্ট। আরে বাবা, প্রতিটা এ প্লাসের জন্যই সেম পরিশ্রম করা লাগে, সেই স্টুডেন্ট ভালো হোক খারাপ হোক ম্যাটার না। ঠিক আছে, এবং কষ্টটা সবারই সেম হয়, বাট অ্যাপ্রিসিয়েশন কিন্তু সবার সেম হয় না। আমরা ধরেই নিছি যে ও ভালো না, সো ফেল করবে, ও ভালো তাই পাস করবে। এটা অদ্ভুত সোসাইটিতে বসবাস করি আমরা। তো সে যে পোর, সেজন্য আমরা ধরে নিছি যে সে ডিসঅনেস্ট হবে, কিন্তু হয় নাই। এই জন্যই দো অলদো ব্যবহার করা হয়েছে। তাহলে দো অলদো মানে কি? স্বাভাবিকটা না ঘটে উল্টাপাল্টা কিছু ঘটা, বিপরীত কিছু ঘটা। যেখানে দো অলদো থাকবে সেখানে আমরা ব্যবহার করব হচ্ছে ইন স্পাইট অফ। কি ব্যবহার করব? ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ। আচ্ছা, কেউ যে ডিসপাইট শব্দটা ব্যবহার করতে চাও করতে পারো, বাট একটা কাজ করবা না, ইন স্পাইট অফ বলতেছি, ডিসপাইট কিন্তু অফ না। তো এই রকম যাদের টার্গেট আছে যে ইনস্পাইটের পরে অফ, ডিসপাইটের পরে অফ বসাই দিব, অফটা ইনস্পাইটের পরে বসে, ডিসপাইটের পরে বসে না। তারপরে কি শিখেলাম? হিয়ার পসেসিভ ফর্ম বসবে। একটু আগে শিখেলাম, মনে আছে? অফের পরে কি বসে? হিয়ার পসেসিভ। পসেসিভ। তাহলে হিয়ার পসেসিভ কি? হিজ। ওকে, ইজ এর সাথে আইএনজি যোগ করলে কি হয়? বিং। তারপর দেখো কোনো চেঞ্জ নাই, পোর পোর, হি হি, ইজ ইজ, অনেস্ট অনেস্ট, ফুল স্টপ, কোনো চেঞ্জ নাই। ভাইয়া ডিসপাইট কিভাবে করতাম গঠনটা? সেম। হিজ আসতো, হ্যাঁ, কোনো সমস্যা নেই। ডিসপাইট হি ইজ বিং পোর, হি ইজ অনেস্ট। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো, এইখানে সিন্স এর যে নিয়ম করলাম, মানে সাবজেক্টের পসেসিভ ফর্ম, আর এইখানে সাবজেক্টের পসেসিভ ফর্ম, এখানে ভার্বের সাথে আইএনজি, এখানে আমরা ভার্বের সাথে আইএনজি করছি। তো দুটো নিয়ম তো সেমই হইলো, তাহলে পার্থক্য কোথায়? জাস্ট মিনিং এর পার্থক্য, আর মিনিং এর কারণে আমরা লিঙ্কার চেঞ্জ পাইছি। এখানে সিন্স ছিল, এখানে চলে আসছে দো অলদো, এখানে বিকজ অফ ছিল, এখানে ইনস্পাইট অফ। বুঝে গেছে? জি ভাই। জি স্যার। পরেরটায় যাব। ওকে। পরের দুইটা একসাথে শিখতে হবে, 7 এবং 8, কারণ দুইটাই হচ্ছে ইফের নিয়ম। তোমরা ছোট্ট একটা জিনিস লিখে নিবা যে ইফের পরে অ্যাকচুয়ালি দেখো এখানে দুই রকম সেন্টেন্স আছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একটা নেগেটিভ সেন্টেন্স। তো তোমরা লিখে নাও, ইফ যদি হয়, যে এখানে দেখো যে ইফ ইউ ওয়ার্ক হার্ড,
এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক সেন্টেন্স। তাহলে যদি ইফ প্লাস অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমাদের অ্যান্সার হবে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। আর ইফ যদি হচ্ছে নেগেটিভ থাকে ইফের পরে তাহলে উত্তর হবে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। ইফ অ্যাফার্মেটিভ সমান বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর ইফ নেগেটিভ সমান উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, জি ভাই। এখন প্রিন্সিপাল ক্লজে কি হবে তাহলে? চেঞ্জ হবে না। বারবারই বলছি, ভুলেও প্রিন্সিপাল ক্লজ চেঞ্জ করতে যায় না ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। কোনো অবস্থাতেই প্রিন্সিপাল ক্লজের গায়ে হাত দিবে না, খবর হয়ে যাবে কিন্তু। দেখো, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, হুবহু বসে গেছে ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। ইউ উইল প্রসপার ইন লাইফ, দেখো হুবহু বসে গেছে ইউ উইল প্রসপার ইন লাইফ। কিন্তু কখনোই চেঞ্জ হবে না। আর চেঞ্জ হবে কোন অংশ? যে অংশ সাবঅর্ডিনেট ক্লজ। এই যে ইফ ইউ ডু নট রিড মোর, এটা সাবঅর্ডিনেট ক্লজ না? আচ্ছা, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স না নেগেটিভ অংশ ক্লজ? এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? এটা নেগেটিভ। নেগেটিভ থাকলে কি হবে বলছিলাম? উইদাউট উইদাউট প্লাস প্লাস ভার্ব প্লাস আইএনজি। এই যে উইদাউট বসাইছি, আর এই যে ভার্ব, সেই ভার্বের সাথে কি করছি? তোমার ING হচ্ছে আইএনজি করেছি। আবার এখানে দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড, এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? অ্যাফার্মেটিভ। তাহলে বাইয়ের পরে কি করব? আইএনজি, ভার্বের সাথে ING। ভার্বের সাথে আইএনজি করব, করছি? জি ভাই। তাহলে কিন্তু অ্যান্সার পাইলাম বাই ওয়ার্কিং হার্ড, প্রিন্সিপাল ক্লজ সেম থাকবে। তাহলে ইফ এর কন্ডিশন বোঝা গেছে, অ্যাফার্মেটিভ হোক নেগেটিভ হোক। আরেকটা জিনিস একটু বলে রাখি, ইফ নেগেটিভের বদলে আনলেস শব্দটা আসতে পারে। আনলেস এর পরে সেন্টেন্সটা নেগেটিভ হবে না, কারণ আনলেস নিজে একটা নেগেটিভ ওয়ার্ড। এখানে যদি থাকতো আনলেস ইউ রিড মোর, তাও আমরা অ্যান্সার করতাম উইদাউট রিডিং মোর। বোঝা গেছে? জি জি ভাই। আনলেস এবং ইফ নেগেটিভ সেম জিনিস, সো কনফিউজড হও না, পরীক্ষাতে দেয়। তাহলে আনলেস মানে যদি না। হ্যাঁ, আনলেস মানে যদি না, ইফ এর নেগেটিভ যদি না। কমপ্লেক্স থেকে সিম্পলের লাস্ট নিয়ম, রিলেটিভ প্রোনাউন। এটা নিয়ে অনেকে অনেক ঝামেলায় থাকে। রিলেটিভ প্রোনাউন শুনলেই কেমন হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, খুব সহজ। ধরো এটা টুক দ্য কেবিন হুইচ বিলং টু দ্য অরফানেজ। ওকে, the writer took the cabin which belonged to the orphanage. Principal clause কোনটা, subordinate clause কোনটা বলো? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে দি রাইটার। দা রাইটার এটা প্রিন্সিপাল। The writer took the cabin, এই পুরোটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সো এটুকু চেঞ্জ হবে না ভাইয়া। না। এটুকু কোনো চেঞ্জ করতে পারবো না আমরা। ওকে, তাহলে এই যে লিখেছি হবো, পরীক্ষাতে দেখো তুমি জাস্ট প্রিন্সিপাল ক্লজ খুঁজে বের করতে পারলেই বুঝতে পারবা কোনটুকু চেঞ্জ করতে হবে কোনটুকু চেঞ্জ করতে হবে না। তোমরা বুঝি না ট্রান্সফরমেশন কেমনে শেখো, প্রিন্সিপাল ক্লজ চেঞ্জ করো কিসের জন্য পরীক্ষায়? এটাই দেখি ফাইন করেছে অধিকাংশ পোলাপাইন এটুক চেঞ্জ করে, না না নানান কিছু লেখার চেষ্টা করে। আরে বাবা, প্রিন্সিপাল ক্লজ মানে ওইটারে হাত দেওয়া যাবে না, 100 হাত দূরে থাকবে, যে লেখা থাকে না। স্যার আজ অব্দি কোন স্যার এভাবে বলে নাই যে হাতই দিবা না। হ্যাঁ, হাত দেওয়া যাবে না তো। রে বাবা, প্রিন্সিপাল ক্লজ যখন তুমি যে কোনো ধরনের ট্রান্সফরমেশন করবা, তখন একটা অংশ ফিক্সড না রাখলে তখন তো মিনিং চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। সো প্রিন্সিপাল ক্লজের জায়গায় রেখে দিলাম। এবার দেখো, হুইচ বিলং টু দ্য অরফানেজ, এখানে আছে কি হুইচ বিলংড টু দ্য অরফানেজ। ওকে, এবার যে দুইটা জিনিসের নিচে দাগ দিলাম, এই দুইটা জিনিসটাই আমরা কাহিনী করব। কি কাহিনী? দেখো, হুইচ শব্দটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাই না? জি স্যার। ওকে, রিলেটিভ প্রোনাউন পাই গেছি আমরা। এবার কি করব, রিলেটিভ প্রোনাউনের যেই অংশ, সেই অংশে রিলেটিভ প্রোনাউনটা আমরা উঠাই দিব, কারণ আমরা জানি সিম্পল সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন থাকে না। জি এবার রিলেটিভ প্রোনাউন অংশের যে ভার্ব আছে, কি বললাম, সিম্পল সেন্টেন্সে ভার্ব মানে কি করতে হবে, সে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। আইএনজি। ওকে, তাহলে বিলংড এর প্রেজেন্ট ফর্ম বিলং এর সাথে আইএনজি যোগ করলে কি হয়?
বিলঙ্গিং। আর যা যেখানে আছে দেখো এখানে টু, এখানে আমরা কি রাখছি টু, এখানে আছে কি দা, কি বসাইছে এখানে দা, এখানে আছে কি অরফানেজ, কি বসাইছি অরফানেজ। ভাই বিলং মানে কি? অধিকারে থাকা। অধিকারী। এখানে এই যে সিম্পল কেবিনটা, সেন্টেন্সের ভার্ব সর্বদাই আইএনজি হবে, তাই তো? না ভার্ব হচ্ছে এইটাই যে দেখো টুক লেখা আছে না, টুক লেখা আছে না, জি স্যার। এইটাই হচ্ছে ভার্ব, ওইটারে বলে ভার্ব। না এই যে স্যার বিলঙ্গিং করলাম, হ্যাঁ, তারপরে মানে ওইটা হচ্ছে, যেখানেই ওইটা একটা বিলং শব্দটা ফাইনাইট ভার্ব ছিল, ওইটারে আমরা নন ফাইনাইট করে ফেললাম। ঠিক আছে, ফাইনাইট থেকে নন ফাইনাইট করার জন্য আমরা কিছু কাজ করি, আমরা 2 + V1 বসাই, আমরা ভার্ব প্লাস আইএনজি করি, এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব থেকে নন ফাইনাইট ভার্ব করার সিস্টেম। তো যখনই আমরা কোনো সেন্টেন্সকে সিম্পল বানাবো তখনই দেখবা যে এখানে ভার্ব প্লাস আইএনজি করার একটা টেন্ডেন্সি আছে, যেটা প্রিন্সিপাল ক্লজে নাই। সেটারে আমরা হয় 2 + V1 করি, নাহলে ভার্ব প্লাস আইএনজি করে কি করি, এটা নন ফাইনাইট ভার্বে পরিণত করি, যাতে এটার ক্লজ না থাকে। নন ফাইনাইট ভার্ব দিয়ে তো আর ক্লজ তৈরি হয় না, ক্লজ তৈরি করতে গেলে ফাইনাইট ভার্ব লাগে। বুঝে গেছে? এই হচ্ছে টেকনিক। এই জিনিসটাই তোমাদের একদিন মানে শেখানো হয় নাই, সবই বলা হয়েছে, বাট আসল যে কাজ হয়েছে ভিতরে মানে ট্রান্সফরমেশনের, সেই জিনিসটাই শেখানো হয় নাই। এবার শেখাই দিলাম আমি, আই হোপ যে পরীক্ষায় ভুল করবা না এবং জেনে বুঝে উত্তর দিবা যে কি করতেছি সেন্টেন্সে, মুখস্থ করার কিছু নেই। দেখো আমার কিন্তু এই পুরো শীটের প্রত্যেকটাতে স্ট্রাকচার দেয়া আছে। রিলেটিভ প্রোনাউনের পূর্ব পর্যন্ত বসবে, রিলেটিভ প্রোনাউনটি উঠে যাবে, সাবজেক্ট ও সাহায্যকারী ভার্ব থাকলে উঠে যাবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে। আমি একটারও এই জিনিসগুলো পড়াই নাই, এই জীবনেও মনে থাকে না এই স্ট্রাকচার। ঠিক আছে, তো পরীক্ষা দিতে হাজার হাজার স্ট্রাকচার মুখস্থ করে যাবা নাকি? তোমার বুঝতে হবে সেন্টেন্সে কি ঘটলো, প্র্যাকটিক্যালি বুঝতে হবে। তো সেটাই বুঝাই দিছি আমি এখানে। ওকে, তাহলে আমরা 9টা নিয়ম শিখছি কমপ্লেক্স থেকে সিম্পল করার। পরীক্ষাতে এই 9টা নিয়মের বাইরে কোনো কমপ্লেক্স থেকে সিম্পল করতে বলবে না। ওকে, এই 9টা নিয়মের ভিতর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো।